হ্যালো বন্ধুরা, আজ আমরা আলোচনা করতে চলেছি 2007 সালে মুক্তি পাওয়া সিনেমা আই অ্যাম লিজেন্ড নিয়ে। যে মুভিতে আমরা দেখতে পাবো কোনো এক ভাইরাসের কারণে সারা পৃথিবীর 90% মানুষ জম্বি হয়ে যায়। এই মুভিটি IMDb রেটিং এ 7.2 পেয়েছিল। চলো আর কথা না বাড়িয়ে শুরুতে দেখানো হয় টিভিতে একজন ডাক্তারের ইন্টারভিউ নেওয়া হচ্ছে। তখন আমরা দেখতে পাই ওই ডাক্তার বলতেছে, আমরা ক্যান্সারের ভ্যাকসিন তৈরি করতে সক্ষম হয়েছি। আমরা কিছু সংখ্যক রোগের উপর এটি প্রয়োগও করেছি। সবাই এখন সুস্থ হয়ে উঠেছে। এরপর আমাদের দেখানো হয় 3 বছর পরের ঘটনা, যেখানে আমাদের আমেরিকার নিউ ইয়র্ক শহরকে দেখানো হয়। দেখা যায় এই পুরো শহরটা ফাঁকা এবং অচল অবস্থায় পড়ে আছে। শহরটি জঙ্গলের মতো পরিণত হতে শুরু করেছে। পুরো শহর জুড়ে কোথাও কোনো মানুষকে দেখা যায় না। এর কিছুক্ষণ পর আমরা দেখতে পাই এই পাকা শহরের মধ্যে লাল রঙের একটি গাড়ি আছে। এরপর অনেক খোঁজাখুঁজির পর তারা একদল হরিণকে দেখতে পায়। এবার নেভিল তার সঙ্গে থাকা বন্দুক নিয়ে হরিণগুলোকে তাড়া করতে থাকে। তখন সে একটা হরিণকে মারার চেষ্টা করে, কিন্তু তাকে মারার আগেই হরিণটা পালিয়ে যায়। অনেক চেষ্টার পরেও কোনো হরিণ শিকার করতে না পেরে নেভিল এবং স্যামকে বাধ্য হয়ে গাড়ি থেকে নেমে ওদের পিছন পিছন জঙ্গলে চলে আসতে হয়। এবার নেভিল যখন ওদের মধ্য থেকে একটা হরিণকে গুলি করে মারতে যাচ্ছিল, তখন দেখা যায় একটা সিংহ তার পুরো পরিবার নিয়ে ওই হরিণটার উপর ঝাঁপিয়ে পড়েছে। আসলে এখন এই পুরো শহরটাই জঙ্গলে পরিণত হয়েছে, সেজন্য জঙ্গলের সকল জানোয়ার এই শহরে থাকতে শুরু করেছে। এখানে হঠাৎ করে নেভিলের হাতে একটা হাতঘড়ি অ্যালার্ম বেজে ওঠে, যেটা শুনে তার খেয়াল হয় অল্প কিছুক্ষণের মধ্যেই সূর্য অস্ত যেতে চলেছে। আর এখন সে তাড়াতাড়ি সূর্য অস্ত যাওয়ার আগেই ওখান থেকে স্যামকে নিয়ে নিজের বাড়িতে ফিরে আসে। আর বাড়ির সকল দরজা জানালা ভিতর থেকে বন্ধ করে দেয়। স্যামকে নিয়ে সে বাথরুমের বাথটবে শুয়ে থাকে এবং আমরা দেখতে পাই ঘুমানোর সময় নেভিল নিজের সাথে একটা বন্দুক রেখে দিয়েছে। আর এই সময় নেভিল ও স্যাম খুব ভয়ের মধ্যে আছে, কারণ একটু রাত হওয়ার সঙ্গে সঙ্গে ওদের বাড়ির চারপাশ থেকে ভয়ানক শব্দ আসতেছে। এবার এখান থেকে এরপর দেখা যায় ওই এয়ারপোর্টের মধ্যে নেভিলের স্ত্রী এবং বাচ্চার জন্য একটা হেলিকপ্টার দাঁড়িয়ে আছে, কারণ নেভিল আর্মির একটা উচ্চ পদের অফিসার ছিল। ওখান থেকে যাওয়ার আগে নেভিলের মেয়ে স্যামকে নেভিলের হাতে তুলে দেয়। আর এই মুহূর্তে স্যাম নামের ওই কুকুরটাই হলো এই শহরের মধ্যে নেভিলের একমাত্র বন্ধু। এবার দেখা যায় এদের হেলিকপ্টারটা টেক অফ করার পরপরই পাশে বড় বিস্ফোরণ ঘটে। এখানে নেভিলের স্ত্রী এবং মেয়ে দুজনেই মারা যায়। এরপর ঘটনা আবার প্রেজেন্টে চলে আসে। এবার দেখা যায় পরের দিন ঘুম থেকে ওঠার পর নেভিল তার বাসার বেসমেন্টে ঢুকে পড়েছে। সেখানে পুরো জায়গাটাকে সে একটা ল্যাব বানিয়ে ফেলেছে। এবার দেখা যায় ওই ল্যাবের মধ্যে সে কিছু ভাইরাস আক্রান্ত ইঁদুরকে ধরে রেখেছে। আর প্রত্যেক দিন ওই ইঁদুরগুলোর উপর পরীক্ষা করে ভাইরাস থেকে বাঁচার ওষুধ তৈরি করার জন্য চেষ্টা করতেছে। এবার ও খেয়াল করে ওখানে থাকা একদিন দুপুরে রেডিওর সাহায্যে একটা ব্রডকাস্ট করত, যেখানে সে সকল মানুষের উদ্দেশ্যে একটা মেসেজ দেওয়ার চেষ্টা করত। এবার দেখা যায় সে রেডিওতে বলছে, আমার নাম ডাক্তার নেভিল। আমি হয়তো এই পুরো শহরে একমাত্র জীবিত মানুষ, কিন্তু এখনো যদি পুরো শহরে আমার মতো কেউ বেঁচে থাকো তাহলে বন্দরের সামনে এসে আমার সাথে দেখা করো। আমি প্রত্যেকদিন এই সময় এখানেই থাকবো। আমি তোমাদের সবাইকে থাকার ছুটে আসছে। তখন নেভিল কোন রকমে ওই জম্বিটাকে গুলি করে মেরে ফেলে। এরপর নেভিল স্যামকে নিয়ে ওখান থেকে দ্রুত পালাতে শুরু করে। দেখা যায় ওই গুলির আওয়াজ শুনে ওইখানে থাকা সকল জম্বি ওদের পিছনে ছুটতে থাকে, কিন্তু নেভিল আর স্যাম কোন রকম ভাবে ওইখান থেকে ছুটে পালিয়ে বাইরে সূর্যের নিচে চলে আসে। আর ওদের সঙ্গে সঙ্গে কয়েকটি জম্বি ওদের সাথে চলে আসে, কিন্তু দেখা যায় সূর্যের আলোতে আসার পর জম্বিগুলোর চামড়া পুড়ে যাচ্ছে। আসলে জম্বিগুলোর চামড়া এতটাই পাতলা ছিল যে সূর্যের আলোতে তাদের চামড়া পুড়ে যায়। আর সেজন্যই তারা সারাদিন অন্ধকার ঘরের মধ্যে থাকতো আর শুধুমাত্র রাতের বেলায় শিকার করতে বেরোতো। এবার যেহেতু নেভিল এখন জেনে গেছে ওই ঘরের মধ্যে অনেকগুলো জম্বি আছে, তাই নেভিল ঠিক করে এখান থেকে একটা জম্বিকে তার ল্যাবে নিয়ে যাবে পরীক্ষা করার জন্য। কিছুক্ষণের মধ্যে নেভিল দড়ির সাহায্যে একটা ফাঁদ তৈরি করে আর ওখানে একটা জম্বি আটকে যায়। এবার দেখানোর চেষ্টা করতেছিল। এরপর নেভিল ওই ধরা পড়া জম্বিটাকে নিয়ে তার ল্যাবে ফিরে আসে আর তার শরীরে সেই তার তৈরি করা ভ্যাকসিনটা প্রয়োগ করে। আর দেখা যায় ওষুধটা প্রথমে কিছুটা কাজ করলেও কিছুক্ষণ পরে কাজ করা বন্ধ করে দেয়, যেটা থেকে নেভিল প্রচন্ড হতাশ হয়ে যায়। এরপর পরের দিন সকালে নেভিল আবার স্যামকে নিয়ে শিকার করতে বের হয় আর সেই সঙ্গে সে রেডিওতে নিজের মেসেজটা দিয়ে দেয়। এবার রাস্তা দিয়ে গাড়ি করে যাওয়ার সময় নেভিল দেখতে পায় দোকানের মধ্যে মানুষের মতো দেখতে যে পুতুলগুলোর সঙ্গে সে প্রতিদিন কথা বলতো, তাদের মধ্যে একটা পুতুলকে এখন রাস্তায় দাঁড় করানো আছে। কিন্তু এসব কিছুর মধ্যে একটা কুকুর স্যামকে কামড়ে দেয়, যে কারণে স্যামের অবস্থা খুব খারাপ হয়ে গেছিল। এরপর নেভিল তাড়াতাড়ি করে স্যামকে নিয়ে নিজের ল্যাবে নিয়ে আসে আর ওই ভাইরাস থেকে বাঁচানোর জন্য স্যামকে কয়েকটি ভ্যাকসিন দেয়। কিন্তু দেখা যায় স্যাম আস্তে আস্তে জম্বি হতে শুরু করেছে, যেটা দেখে নেভিল বুঝে যায়
স্যামকে আর আগের মতো সুস্থ অবস্থায় আনা সম্ভব না। তখন স্যাম পুরোপুরি অসুস্থ হওয়ার আগেই গলা টিপে ওকে মেরে ফেলে। এই কাজটা করতে নেভিলের খুবই কষ্ট হচ্ছিল, কিন্তু এটা ছাড়া এই মুহূর্তে আর কোনো উপায় ছিল না। এই পুরো পৃথিবীতে নেভিলের স্যামই ছিল একমাত্র বন্ধু, যে নিঃস্বার্থভাবে নেভিলকে ভালোবাসতো। আর এখন পরিস্থিতি এমন ভাবে দাঁড়িয়েছে যে নেভিলকে নিজের হাতেই নিজের বন্ধু স্যামকে মারতে হচ্ছে। এরপর দেখা যায় এই ঘটনার জন্য নেভিল প্রচন্ড কষ্ট পেয়েছে। আর পরের দিন স্যামকে কবর দেওয়ার পর সে ঠিক করে সে রাতে আর বাড়ি ফিরে আসবে না। ওই জম্বিদের কাছ থেকে সে স্যামের প্রতিশোধ নেবে। আর ও ঠিক তেমনই করে। রাত হওয়ার সাথে সাথে সে জম্বিদের মারার জন্য নিজের গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। আর ওখানে অনেকগুলো জম্বিকে মারার পর এক পর্যায়ে এসে তার গাড়ি পুরোপুরি উল্টে যায়। আর কিছুক্ষণ পর সেখানে ওই জম্বিটি চলে আসে যে আগের দিন নেভিলের উপর হামলা করেছিল। আর ওই জম্বিটি যখন ওই ঘাটে থাকা একজন নেভিলের কাছ থেকে তার ঠিকানা জানতে চাচ্ছিল। নেভিল তার ঠিকানা বলতে বলতে জ্ঞান হারিয়ে ফেলে। এরপর পরের দিন সকালে যখন নেভিলের জ্ঞান ফিরে, তখন সে দেখতে পায় সে নিজের ঘরের মধ্যেই আছে। সে নিজেকে এই অবস্থায় দেখে প্রথমের দিকে একটু ঘাবড়ে গিয়েছিল। আর ওখান থেকে ড্রয়িং রুমে আসার পর ও একটা মহিলা আর একটা বাচ্চাকে দেখতে পায়। আর ওই মহিলাটা জানায় ওনার নাম হলো অ্যানা, আর ওনার ছেলের নাম ইথান। অ্যানা বলে, আমি রেডিওতে তোমার মেসেজ শুনেছিলাম, কাল সারাদিন ধরে তোমার জন্য ওখানে অপেক্ষা করি, আর রাত্রেবেলায় তোমাকে জম্বিদের সাথে লড়াই করতে দেখি, তখন ওখান থেকে তোমাকে নিয়ে তোমার বাড়িতে নিয়ে আসি। এবার অ্যানা বলে, আমার দলের বাকি সদস্যদেরকে জম্বিরা খেয়ে ফেলেছে, এখন শুধুমাত্র আমরা দুজনে বেঁচে আছি। আমরা এখান থেকে শহরের শেষের দিকে যাব, শুনেছি ওখানে নাকি অনেক মানুষ এখনো সুস্থ আছে। তখন নেভিল বলে, এরকম কোনো জায়গায় নেই, আমরা ছাড়া এই শহরে আর কেউ বেঁচে নেই। অ্যানা বলে, ওই জায়গাটা পাহাড়ের উপরে আছে, ওখানকার পরিবেশ অনেকটাই ঠান্ডা, আর এই ভাইরাসটা ঠান্ডা একদম সহ্য করতে পারে না। কিন্তু নেভিল ওর কথাটা কোনোভাবে মানতে চায় না। কিছুক্ষণ পর অ্যানা আবার বলে, আজ তো অনেকটাই দেরি হয়ে গেছে, কিন্তু কালকে সকাল সকাল বেরোতে পারলে সূর্য ডুবার আগে আমরা ওখানে গিয়ে পৌঁছতে পারবো, আর তুমি চাইলে আমাদের সাথে ওখানে যেতে পারো। কিন্তু নেভিল বলে, আমি এই শহর ছেড়ে কোথাও যাব না, সবকিছু এই শহরেই শুরু হয়েছিল, আর আমি সবকিছু এখানে শেষ করতে চাই। এবার হঠাৎ করে নেভিলের খেয়াল পড়ে, একটু আগেই অ্যানা বলছিল ওই ভাইরাসটা ঠান্ডায় কাজ করতে পারে না, সেই জন্য তার ল্যাবে থাকা জম্বিটিকে বরফ দিয়ে ঢেকে দেয়। এখন এই বরফের কারণে ওই জম্বিটার গায়ের তাপমাত্রা অনেকটাই কমে গেছে। এবার সেদিন রাতে অ্যানা নেভিলকে আরো একবার বলে তাদের সঙ্গে ওই পাহাড়ে যাওয়ার জন্য, কিন্তু নেভিল বারবার বলতে থাকে কোথাও এরকম কোনো জায়গা নেই, আমরা ছাড়া এই শহরে এখন আর কেউ বেঁচে নেই। তখন অ্যানা বলে, না আমি জানি এরকম একটা জায়গা আছে। নেভিল বলে, তুমি এটা কিভাবে জানলে? তখন অ্যানা বলে, ঈশ্বর আমাকে এই কথাটা বলেছে, আর আমার এখানে আসার পিছনে নিশ্চয়ই কোনো না কোনো কারণ রয়েছে। কিন্তু নেভিল কোনোভাবেই ওর কথাগুলো বিশ্বাস করতে চাচ্ছিল না। এবার ওরা দুজন যখন নিজেদের মতো কথা বলতেছিল, তখন বাইরে থেকে কিছু আওয়াজ শোনা যায়। যদি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও।